সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেফতার। জানাবো ডিম মুরগির দাম নির্ধারণ করে কি আগুনে ঘি ঢালল সরকার। জানাবো ভারতীয় আধিপত্যের কাছে আত্মসমর্পণ করেছিলেন শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো দেশে এখন সত্যিকারের গণতন্ত্র আসবে বলছেন ব্যারিস্টার কায়সার কামাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেফতার। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের একটি দল। সোমবার রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির ওয়ারি বিভাগের উপকমিশনার মোহাম্মদ সালেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটি মামলায় আসামি নুরুল ইসলাম সুজন এদিন রাত 11টার দিকে তাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন, সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন অসুস্থ হওয়ায় হাসপাতালের 833 নম্বর রুমে পুলিশি হেফাজতে আছেন। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন নুরুল ইসলাম সুজন। এরপর 2014 সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে জাসদের প্রার্থী ইমরান আল আমিনকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো এমপি হন তিনি। ডিম মুরগির দাম নির্ধারণ করে কি আগুনে ঘি ঢালল সরকার। বাজার নিয়ন্ত্রণ করতে উৎপাদক, পাইকারি ও খুচরা পর্যায়ে ডিম, সোনালী ও ব্রয়লার মুরগির দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। তবে দাম নির্ধারণের পরদিনই খুচরা বাজারে পূর্বের তুলনায় আরও বেড়ে গেছে ডিম মুরগির দাম। সরেজমিনে দেখা গেছে, সরকারের নতুন সিদ্ধান্তের পর ডজন প্রতি ডিম এবং প্রতি কেজি মুরগির দাম বেড়েছে 10 থেকে 15 টাকা। এই অবস্থায় ক্ষুব্ধ ক্রেতাদের প্রশ্ন, দাম নির্ধারণ করে কি আগুনে ঘি ঢালল সরকার। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বাজারে কেজি প্রতি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 185 টাকা পর্যন্ত, যা 2 দিন আগেও ছিল 170 টাকা। বাজারে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 টাকার মধ্যে, যা পূর্বে ছিল 180 টাকা। এছাড়া দেশি মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজি, যা পূর্বেও একই দামে বিক্রি হয়েছে। এদিকে ঢাকার বিভিন্ন বাজারে ফার্মের মুরগির প্রতি ডজন বাদামি ডিম বিক্রি হচ্ছে 70 টাকায়, যা গত শনিবারের বাজারেও ছিল 155 থেকে 160 টাকা পর্যন্ত। সাদা ডিম বিক্রি হচ্ছে 165 টাকা ডজন, যা 2 দিন পূর্বেও 155 টাকায় বিক্রি করতে দেখা গেছে। মধ্যবাড্ডা কাঁচা বাজারে আসা ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহিম বলেন, নতুন সরকারের কাছে আমাদের অনেক আশা ছিল। শেখ হাসিনার পতনের পর আমরা ভেবেছিলাম ধীরে ধীরে জিনিসপত্রের দাম কমবে, কিন্তু এর কোনো লক্ষণই আমরা দেখছি না। বরং যেই ডিমের দাম আগে 155 টাকা ডজন ছিল, দাম নির্ধারণের পর তা হয়ে গেছে 170 টাকা। একইভাবে মুরগির দামও কেজি প্রতি 10 থেকে 15 টাকা বেড়ে গেছে। আব্দুর রহিম বলেন, কিছুদিন আগে ইন্ডিয়া থেকে কিছু ডিম বাংলাদেশে আনা হয়েছে, যা আনতে খরচ সহ প্রতি পিস ডিমের দাম পড়েছে 7 টাকা। সেই হিসেবে তো কোনোভাবেই এই ডিমের ডজন 100 টাকার বেশি হওয়ার কথা না। সেখানে বাংলাদেশে উৎপাদিত ডিমই এতদিন বিক্রি হচ্ছিল 155 থেকে 160 টাকা। সেই হিসেবে বরং ডিমের দাম আরও কমার কথা, কিন্তু উল্টো দাম আরও বেড়ে গেল। আরেক ক্রেতা আলামিন মিয়া বলেন, আমাদের মতো যারা নিয়মিত মাছ মাংস খেতে পারে না, তাদের জন্য ডিমই ছিল ভরসা। এখন দেখি দিন দিনের দামও বাড়তে শুরু করেছে। যে ডিমের দাম সর্বোচ্চ হওয়া উচিত 30 থেকে 35 টাকা হালি, সেটা এখন 55 টাকা হালি। এগুলো দেখার কি কেউ আছে? কেউ নেই। তিনি আরো বলেন, ভেবেছিলাম আওয়ামী লীগ সরকার চলে গেলে সবকিছুর দাম কমবে, এখন তো দেখছি কিছুই কমছে না। তাহলে সরকার পরিবর্তন করে মানুষের লাভ হলো কি? আমরা সাধারণ মানুষ, আমরা 2-4টা ডাল ভাত খেয়ে বাঁচতে পারলেই হলো। খুচরা বিক্রেতারা জানান, প্রায় 3 সপ্তাহ ধরেই ঢাকার বাজারে ডিমের দাম চড়া ছিল। প্রতি ডজন বিক্রি হচ্ছে 150 থেকে 155 টাকায়। এর মধ্যেই হঠাৎ করে আবার 170 টাকা ডজন হয়ে গেছে, যা গত 15 থেকে 20 দিন আগেও ডজন 150 টাকার নিচে ছিল। হঠাৎ করে দাম বৃদ্ধি প্রসঙ্গে ব্যবসায়ীরা কোনো সদুত্তর দিতে না পারলেও তাদের দাবি, সম্প্রতি কয়েকটি জেলায় বন্যার কারণে অনেক মুরগির খামার নষ্ট হয়েছে। এতে ওইসব এলাকায় মুরগি ও ডিমের সরবরাহ কমেছে। আবার ভারত থেকে সম্প্রতি যেই ডিম আমদানি হয়েছে তা চাহিদার তুলনায় সামান্য, ফলে সরবরাহ বৃদ্ধি না পাওয়ায় দাম কমছে না। নাহিদ রানা নামে এক বিক্রেতা বলেন, শুনেছি সরকার ডিম ও মুরগির দাম নির্ধারণ করে দিয়েছে, কিন্তু গতকাল পাইকারি বাজারে কিনতে গিয়ে দেখি উল্টো বেড়ে গেছে। আড়তদাররা বলছে বাজারে ডিমের সংকট আছে। ভারতীয় ডিম আসার পরেও কেন দাম বাড়ছে, এমন প্রশ্নের জবাবে এই বিক্রেতা বলেন, এখন পর্যন্ত আমি বাজারে কোনো ভারতীয় ডিম দেখিনি। শুনেছি এসেছে, কিন্তু কোথায় এসেছে সেটা আমরা জানি না।
আমরা সাধারণ বিক্রেতা 2 থেকে 4 টাকা লাভ হলে যে দেশেই ডিম আসুক ডিম বিক্রি করব, তবে দামটা কম থাকলে আমাদের জন্য ভালো। মুরগির মাংস বিক্রেতা মনসুর আলী বলেন, গত কয়েকদিনে ব্রয়লার মুরগির দামটা একটু বেশি। গত সপ্তাহে 170 টাকা কেজি বিক্রি করেছে, আজ 180 টাকা। বাজারে মুরগির চাহিদা বেশি, কিন্তু সেই অনুযায়ী সাপ্লাই নেই। শুনেছি বন্যার কারণে অনেক খামারের ক্ষয়ক্ষতি হয়েছে, যেই কারণে সেই চাপটা এসে পড়েছে বাজারে। ভারতীয় আধিপত্যের কাছে আত্মসমর্পণ করেছিলেন শেখ হাসিনা। গত 5ই আগস্ট দীর্ঘ 15 বছরের একনায়ক শাসনের অবসান ঘটেছে বাংলাদেশে। বর্তমানে অন্তর্বর্তী সরকারের অধীনে চলছে দক্ষিণ এশিয়ার মুসলিম প্রধান দেশটি। এই সরকার নেতৃত্ব দিচ্ছেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতার এই পালাবদলের পর ঢাকার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা চালাচ্ছে অনেক দেশ, বিশেষ করে প্রতিবেশীরা। বাংলাদেশের ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা ওয়াজেদ। ঢাকা থেকে তার পালিয়ে যাওয়ার প্রায় 1.5 মাস হতে চলেছে। এই সময়ের মধ্যে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের উপর হাসিনা সরকারের সহিংস দমন পীড়নের প্রভাব থেকে বাংলাদেশ ধীরে ধীরে বের হয়ে আসার চেষ্টা করেছে। ছাত্র জনতার উপর দমন পীড়নে 1000-এরও বেশি মানুষের প্রাণ গেছে বলে জানা গেছে। আয়রন লেডি হিসেবে নিজের ভাবমূর্তি গড়ে তোলা শেখ হাসিনা কেন এত দ্রুত ক্ষমতা হারালেন এবং সেই সঙ্গে বাংলাদেশের পরিবর্তনের ধরনও বুঝতে আগ্রহী বৈশ্বিক বুদ্ধিজীবী সম্প্রদায়। 2009 সাল থেকে হাসিনা স্বৈরাচারের মতো বাংলাদেশকে শাসন করেছেন। একই সঙ্গে তিনি নির্মমভাবে সমস্ত বিরোধী দলকে চূর্ণ বিচূর্ণ করেছেন। তিনি তার বাবা শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্বকে ঘিরে একটি ধর্ম গড়ে তুলেছিলেন। তবে হাসিনার ক্ষমতা চুক্তি তার অধীনে বহুদলীয় গণতন্ত্রের অবক্ষয় এবং একদলীয় শাসন চাপানোর প্রচেষ্টা নিয়ে বাংলাদেশে যে ব্যাপক উদ্বেগকে রয়েছে সেটিকে শান্ত করেছে। বাংলাদেশে এটি অবশ্যই জনগণের মুহূর্ত। এছাড়া এই পরিবর্তনকে বর্ণনা করার জন্য বর্ষা বিপ্লবের মতো শব্দও ব্যবহার করা হয়েছে। তবে এই পরিবর্তন স্থায়ী হবে কিনা এবং শিগগিরই দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে কিনা তা স্পষ্ট নয়। হাসিনার দল আওয়ামী লীগ যথেষ্ট চাপে পড়েছে, কিন্তু তারা প্রত্যাবর্তনের চেষ্টা করবে, সেটিও আবার এই যুক্তিতে যে তারা দেশের ধর্মনিরপেক্ষ নীতির প্রতিনিধিত্ব করে। হাসিনার 15 বছরের শাসন আমলে তার দল জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে বিস্তার লাভ করতে সক্ষম হয়েছিল। এছাড়া হাসিনার অধীনে বাংলাদেশ উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন প্রত্যক্ষ করেছিল, যদিও সেই উন্নয়ন অন্তর্ভুক্তিমূলক ছিল না এবং বেকারত্ব ও মুদ্রাস্ফীতির পাশাপাশি বৈষম্য তীব্র হয়েছিল। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে হাসিনা ভারতীয় আধিপত্যের কাছে আত্মসমর্পণ করাকে বেছে নিয়েছিল এবং এটি ছিল স্বাধীনতাকামী বাংলাদেশিদের জন্য শ্বাসরুদ্ধকর। আপাতত বাংলাদেশে ভারত অনেক চাপে পড়ে গেছে, তবে এটি স্পষ্ট যে তারা নিজেদের প্রভাব রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। বাংলাদেশের সঙ্গে 4000 কিলোমিটার দীর্ঘ সীমান্ত এবং ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে সক্রিয় বিদ্রোহের পরিপ্রেক্ষিতে বর্তমানে ভারতের গুরুত্বপূর্ণ স্বার্থ হল সীমান্ত নিরাপত্তা। যাই হোক, ভারতের নেতাদের জন্য তাৎক্ষণিক চ্যালেঞ্জ হলো কিভাবে তাদের দেশে তারা হাসিনার উপস্থিতি সামলাবেন। যতদিন হাসিনা দিল্লিতে থাকবেন ততদিন ঢাকার সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। 2013 সালে উভয় দেশ একটি প্রত্যর্পণ চুক্তিতে স্বাক্ষর করেছিল, আর সেই চুক্তি বিবেচনায় নিয়ে বাংলাদেশ অনেকেই হাসিনাকে এবং তার সহযোগীদের বিরুদ্ধে দায়ের করা 90টিরও বেশি ফৌজদারি মামলায় বিচারের জন্য তাকে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে। অন্যদিকে যে আখ্যান বা বয়ানটি বাংলাদেশে পরিবর্তন এনেছে, ভারত সেটির অপব্যাখ্যা বা কারসাজি করে নিজের কাজে লাগানোর চেষ্টা করছে। ভারতীয় গবেষক এবং দেশটির মিডিয়া এমন এক বর্ণনার দিকে অগ্রসর হচ্ছে যেখানে বলা হচ্ছে রাজনৈতিক এই পট পরিবর্তনটি বাংলাদেশকে মুসলিম মৌলবাদের দিকে ধাবিত করবে এবং বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনা ঘটেছে। যদিও বিবিসির সংবাদ অনুসারে হামলার এসব খবরের বেশিরভাগই ছিল গুজব। হাস্যকরভাবে ভারতেই ধর্মীয় নিপীড়ন উদ্বেগজনক মাত্রায় বেড়েছে। এছাড়া বাংলাদেশের এই পরিবর্তনে বিদেশি শক্তির সম্ভাব্য সম্পৃক্ততাকে মরিয়াভাবে তুলে ধরছে ভারত। যদিও বাংলাদেশে এই পরিবর্তন সম্পূর্ণ দেশীয় বলেই মনে হচ্ছে। শেখ হাসিনার অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানো ছাত্রদের আত্মত্যাগের মাধ্যমে যেই পরিবর্তন এসেছে তাকে অসম্মান করাই মূলত ভারতের উদ্দেশ্য। এদিকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল করতে এবং অর্থনীতিকে পুনরুদ্ধার করতে সংগ্রাম করছে। মূলত হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হওয়ার আগে থেকেই অর্থনীতি অনেকটাই ধীর হয়ে গিয়েছিল। এছাড়া কয়েক সপ্তাহব্যাপী বিক্ষোভের কারণে বাংলাদেশের পোশাক শিল্প বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার অর্থনীতির পুনর্কৌশলীকরণ এবং ন্যায়সঙ্গত ও টেকসই উন্নয়নের জন্য সম্পদ সংগ্রহ নামে একটি টাস্ক ফোর্স গঠন করেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন।
কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।